আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার আলোচনা গুজব, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। এনসিপি যাই বলুক, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই। গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই, বললেন তারেক রহমান। স্বৈরাচারের পুনরুত্থান প্রতিহতের আহ্বান। জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না, জামাতে ইসলাম। সংস্কারের আইনি ভিত্তি না দিয়ে ভোট হলে মহা বিপর্যয়ের আশঙ্কা। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবরের মধ্যেই শেষ হবে, আশা প্রসিকিউশনের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্প একনেকে অনুমোদন, অনশন ভেঙে ছাত্রছাত্রীদের উল্লাস। এবং দীর্ঘ ১৯ বছর পর আবারও যাত্রা শুরু হলো বিটিভির আলোচিত অনুষ্ঠান নতুন কুড়ি। শিশু কিশোরদের সাংস্কৃতিক চর্চা বাড়াতে ভূমিকা রাখবে তথ্য উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার আলোচনাকে অনেকটা গুজব বলেই জানালেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিদেশের মিশন থেকে ছবি সরানোর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। বলেন, এনসিপি যতই দাবি করুক, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। প্রধান উপদেষ্টা লন্ডনে সরকার বিক্রি করে দিয়েছেন বলে হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে রাজনৈতিক বলে মনে করেন রিজওয়ানা হাসান। তিনি জানান, প্রশাসনের যোগসাজশে সিলেটের পর্যটন কেন্দ্র থেকে পাথর লুট হয়েছে। রিপোর্ট মাহবুব কবি চপলের। যাকে অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে সিজদা করে আসেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, এবং রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছেন। হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যের পর অন্তর্বর্তী সরকারের সাথে এনসিপির সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ওই বক্তব্যকে রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বলেই মনে করছেন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অবাধ বাক স্বাধীনতার সময় আছি তো আমরা, যার যেরকম মন চায় সে সেরকম বলছে। তার রাজনৈতিক অবস্থানে কোনো একটা কিছু সুটেবল হলে সে একরকম বলছে, সুটেবল না হলে সে আরেক রকম বলছে। এটা তো আমাদের পক্ষ থেকে ব্যাখ্যা আসার কোনো প্রয়োজন নাই। এনসিপির নাম এনসিপি, এটাকে কিংস পার্টি হিসেবে কে স্বীকৃতি দিচ্ছে? তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হয়তো কিংস পার্টি ডাকছে, কিন্তু আমাদের এখানে আমরা যারা উপদেষ্টা পরিষদে আছি তাদের সাথে এই পার্টির আসলে কোনো রকমেরই কোনো সম্পর্ক নেই। কখনো কখনো আমরা শুনি যে আমরা বড় রাজনৈতিক একটা দলের কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা কিংস পার্টির কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা ইসলামী পার্টির কথা শুনেই সব কিছু করে ফেলতেছি। যে যার রাজনৈতিক অবস্থান থেকেই কথা বলে। বিদেশে বাংলাদেশ মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশের পর আলোচনা শুরু হয়েছে রাষ্ট্রপতিকেও সরিয়ে দেয়া হচ্ছে কিনা। অবশ্য এমন আলোচনাকে অনেকটা গুজব বলছেন পরিবেশ উপদেষ্টা। জানান, এর সাথে নির্বাচন পেছানোর কোনো সম্পর্ক নেই। আপনার রাষ্ট্রপতি এখন যিনি আছেন থাকবেন না, প্রধান বিচারপতি আসছেন, এরকম একটা বিষয়। এইরকম আলোচনার কি শেষ আছে? আমরা তো কত আলোচনা শুনেছিলাম, জুনের মধ্যেও নির্বাচন হবে না, এটা এই মাসের মধ্যে নির্বাচন হবে। এখন রাজনৈতিক বিষয় তো, আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নেই, এটা একেবারে স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। পরিবেশ উপদেষ্টা জানান, সাদা পাথর ও জাফলং থেকে পাথর লুটপাটে তাঁর মন্ত্রণালয়ের কোনো গাফিলতি ছিল না। সব দলের নেতাকর্মী এক হয়ে প্রশাসনের যোগসাজশে হরিলুট করেছে। পাথর লুট হয়ে যাওয়ার দায়টা আমাকে দিয়েন না, কারণ আমি ওই কাজটা করেছি। এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে, এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে হবে। আগামী বছর জানুয়ারিতে তিস্তা প্রকল্পের কাজ চায়না শুরু করবে বলেও জানান পানি সম্পদ উপদেষ্টা। 1 জানুয়ারি 2026 থেকে শুরু হবে।
মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশের মালিকানার দাবিদার জনগণ। এ সত্য প্রতিষ্ঠিত করতে চাইলে সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে একমত হতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার স্বার্থে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাক স্বাধীনতা প্রতিষ্ঠা সম্ভব। বিতাড়িত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গণতন্ত্রের উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। এতে বক্তারা বলেন, দেশের ক্রান্তিকালে দেশপ্রেমিক কবি সাহিত্যিকদের স্বৈরাচার বিরোধী অবস্থান গণজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া গণতন্ত্র রক্ষায় তাদের কলমের শক্তিকে আরো শানিত করতে হবে। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কোনো আপোষ করবে না। কলমের মাধ্যমে গণতন্ত্রের পথে মানুষকে উজ্জীবিত করতে হবে। আপনারা এখনো আগুনের কথা বলেন কেন? আগুনের চ্যাপ্টার তো শেষ 5th of August। এখন আপনারা বয়ান দিবেন ফুলের সৌরভ, গণতন্ত্রের সৌরভ, মানুষের অধিকারের সৌরভ যেন আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অবস্থান বজায় রাখতে হবে। বিতাড়িত স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি আপনাদের দৃঢ় অবস্থানের সাথে কিন্তু আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা, সেটিও আমাদের লক্ষ্য। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনের বিকল্প নেই। ঐক্যবদ্ধ থেকে শহীদদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে। এদেশের মালিকানার একমাত্র দাবিদার এই দেশের সকল নাগরিক। এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাক স্বাধীনতার পক্ষে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল শহীদের রক্তের দায় পরিশোধের সময় এসেছে আজ। এই দেশের একজন কৃতজ্ঞ সন্তান হিসাবে আজ এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের আমাদের সকলের কণ্ঠে ঐক্যের প্রতিধ্বনি উচ্চারিত হোক। মানুষের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তারেক রহমান। বাংলাদেশের জনগণের একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ার করেছে বাংলাদেশ জামাত ইসলামী। রাজধানীতে এক সেমিনারে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, যেসব বিষয় ঐক্যমত হয়েছে দ্রুত সেগুলোর আইনি ভিত্তি দিতে হবে। এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেন, নির্বাচনে যারা কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তি প্রদর্শন ও ভোট ডাকাতি করতে পারবে না, তারাই পিআর পদ্ধতির বিরোধিতা করছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি এবং করণীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদের বৈধতা দেয়া নিয়ে জাতিকে আইনের ফাঁকফোকর দেখিয়ে বিভ্রান্ত করছে। নানা রকম আইনি ফাঁকফোকর দেখানোর চেষ্টা করে প্রতিবার হুদামার্কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো আর হতে দেবে না ইনশাআল্লাহ। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয়, তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। ঐক্যমত কমিশনের আমি সম্পূর্ণভাবে তাদেরকে বলেছি, আপনারা নিরপেক্ষ নন, আপনারা একটা দলের দিকে তাকিয়ে আপনারা কথা বলেন।
অনুষ্ঠানে জামায়াতের নেতারা বলেন, সংস্কার প্রস্তাবের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে সামনে মহা বিপর্যয় অপেক্ষা করছে। ঐক্যমতের বিষয়গুলো আইন হিসাবে ঘোষিত করতে হবে, স্বীকৃতি দিতে হবে, তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। এছাড়া বাংলাদেশের জনগণ বাংলাদেশের কোন নির্বাচন হাসিনার আমলের ফেসিবাদী আইনের অধীনে করতে দিবে না। কালো টাকা, মনোনয়ন বাণিজ্য, পেশি শক্তি এগুলো করতে পারবে না যারা, তারা বিহারকে বাধা দিচ্ছে। অনেক কিছু ছাড় দিয়ে হলেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। বড় বড় দলেরও দায়িত্ব আছে, আপনি স্যাক্রিফাইস করুন, কম্প্রোমাইজ করুন। সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে। আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি পেলেন কোথায়? এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল। এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে। যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় সবাই মাঠে আবার ঐক্যবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মুনির বলেন, গণভোট বা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে এই সরকারই জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি দিতে পারে। গণ অভ্যুত্থানের কারণে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের মাধ্যমে যে সরকার গঠিত হয়, সেই সরকার চাইলেই প্রক্লেমেশন কিংবা রেফারেন্ডামের মাধ্যমে সংবিধান স্থগিত করে নতুন সংবিধান জারি করতে পারেন। এই বাস্তবায়ন করার দুই পদ্ধতি, আমাদেরকে ড্রাফট করতে দেন, আমরা ড্রাফট করে দেই। যদি আপনাদের ক্যাপাসিটি না থাকে, গিভ আস। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের বৈধতা নিয়ে প্রয়োজনে বিশেষজ্ঞ প্যানেলের সাথে রাষ্ট্রীয় সংলাপ আয়োজনের প্রস্তাবও দেন বক্তারা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আসন্ন নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে এখনো দলে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে নির্বাচন কমিশনের সিএসির সাথে বৈঠক শেষে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় নেই বিএনপির। যেসব প্রবাসীর এনআইডি, ই পাসপোর্ট বা এমআরপি আছে তাদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। নির্বাচনী আচরণ বিধি ও সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে ইসি কোন পথ অবলম্বন করছে সে ব্যাপারে আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। তারা বলতেছে যে ফেব্রুয়ারিতে হবে না, সবাই রাজনীতি করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন। আমরা তো যতটুকু জানি যে প্রধান বা উপদেষ্টা মহোদয় বলেছেন নির্বাচন হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। তারপরে কিসের ভিত্তিতে, কোন ক্ষমতার বলে উনি বললেন, এটা এ ব্যাপারে বোধহয় তাকে জিজ্ঞেস করলে ভালো হয়। বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি। জুলাই গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অক্টোবরের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করার ব্যাপারে আশাবাদী প্রসিকিউশন। এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের উপস্থিতিতে আজ চতুর্থ দিনে সাক্ষ্য দেন ৪ জন। ৮১ জন সাক্ষীর মধ্যে ৪ দিনে 9 জনের সাক্ষ্য নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। রাষ্ট্রপক্ষের সাক্ষী নাইম শিকদার তার জবানবন্দিতে জানান, শরীরের বিভিন্ন জায়গায় এখনও ৫ শতাধিক স্প্রিন্টার নিয়ে তিনি ধুঁকছেন। আরেক সাক্ষী আব্দুস সামাদ তার মাথার পেছনে গুলি লাগা এবং চিকিৎসায় অবহেলার বর্ণনা তুলে ধরেন জবানবন্দিতে। অন্যদিকে যাত্রাবাড়ি, গাজীপুরের কোনাবাড়ি, মোহাম্মদপুর ও রামপুরা এলাকার 4টি মামলায় গ্রেপ্তার থাকা 15 আসামিকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরবর্তী শুনানির জন্য রামপুরার মামলায় 25 আগস্ট এবং বাকি 3 মামলায় 15 অক্টোবর দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনাল 1। আমরা এই মামলার প্রমাণের জন্য যতগুলো সাক্ষী দরকার ততগুলো সাক্ষীকে উপস্থাপন করব। আমরা 81 জন সাক্ষীর তালিকা এখানে দিয়েছি।
আইনে আমাদের অতিরিক্ত সাক্ষী দেওয়ারও সুযোগ আছে। তদন্তকারী কর্মকর্তা ছাড়া অন্যান্য সাক্ষী আমরা আশা করছি যে আমরা আগামী মাসের মধ্যে, না হলে পরবর্তী মাসের ফার্স্ট উইকে উপস্থাপন কমপ্লিট করতে পারবো। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এছাড়া রংপুরে টেকসই কৃষি উন্নয়নে প্রযুক্তি সম্প্রসারণ সহ ৯,৩৬১ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। একনেক চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, নির্বাচিত সরকার আসার আগেই আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার। শরফুল আলমের রিপোর্ট। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধের পর শনিবার থেকে গণ অনশন করছিলেন শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা জানিয়ে অস্থায়ী একাডেমিক ভবনের সামনে প্রতীকী অনশন করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। অবশেষে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকারের 13তম একনেক সভায় 519 কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের একটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। তবে অনুমতি পেলেও চলন বিলের একাংশে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস নির্মাণে পরিবেশের ছাড়পত্র নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। নতুন করে স্থায়ী অবকাঠামো নির্মাণ প্রয়োজন। ভূমি মন্ত্রণালয় থেকে প্রথমত এটা অকৃষি জমি হিসাবে আসলে চারণ ভূমি ছিল, সেটাকে অকৃষি জমিতে পরিবর্তন করে সেটার অনুমোদন 2018 সালেই দেওয়া হয়েছিল। অন্যান্য যেসব ছাড়পত্র কাগজে কলমে সবই আছে। এই ধরনের প্রকল্প ছাড়পত্রের জন্য পরিবেশ মন্ত্রণালয়ে যায়। তো এখন এটা পরিবেশ মন্ত্রণালয়ে ছাড়পত্রের দরকার হবে। এছাড়াও সারা দেশে উপজেলা পর্যায়ে 2,855 কোটি টাকা খরচে 1000 আসনের মিনি স্টেডিয়াম সহ মোট 11টি প্রকল্পের অনুমোদন দেয়া হয় একনেক সভায়। প্রস্তাবিত সংশোধিত প্রকল্পে কয়েক দফায় বাজেট বরাদ্দ নিয়ে দুর্নীতি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান পরিকল্পনা উপদেষ্টা। এই তো শেষ না, প্রকল্পগুলো দরপত্র যখন দেওয়া হয় তখন তো অনেক যাচাই বাছাই আরো করা হয়। এই প্রকল্পগুলো যে ব্যয় নির্ধারণ করা হলো, গণপূর্ত মন্ত্রণালয়ের একটা রেট আছে, শিডিউল আছে। আজকে আমরা সেই শিডিউল নিয়ে আলাপ করেছি। সবকিছুর মূল্য বৃদ্ধি হয়, টাকার বিনিময়ের অবমূল্যায়ন হয়। এই শিডিউলগুলোর অনেকে সন্দেহ করতে পারে এই শিডিউলগুলোই কি বাড়িয়ে দেখানো হয় কিনা। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রকল্প একনেকে অনুমোদনের খবরে শিক্ষার্থীরা অনশন ভেঙে আনন্দ উল্লাস করেন। এ সময় তাদের বিজয় স্লোগানে বিমর্ষ ক্যাম্পাস মুহূর্তের মধ্যে মুখরিত হয়ে ওঠে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ 19 বছর পর আবারও যাত্রা শুরু হলো বাংলাদেশ টেলিভিশনের আলোচিত অনুষ্ঠান নতুন কুড়ি। রামপুরায় বিটিভি ভবনে 2025 সালের আগ্রহী প্রার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। তিনি বলেন, জনপ্রিয় এই অনুষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু কিশোরদের সাংস্কৃতিক চর্চা বাড়াতে এটি আবারও শুরু করেছে অন্তর্বর্তী সরকার। রিপোর্ট আদ্দিন সজীবের। নতুন কুড়ি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক পরিচিত নাম। 1976 সালে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয় এই প্রতিযোগিতা, যেখান থেকে উঠে আসে বহু শিল্পী। দীর্ঘ 19 বছর পর জনপ্রিয় এই অনুষ্ঠানটি আবার শুরু হচ্ছে নতুন আঙ্গিকে। নতুন কুড়ি প্রতিযোগিতার জন্য 2025 সালে আগ্রহীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। দলের ঊর্ধ্বে গিয়ে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তারা দেশকে, দেশের মানুষকে রিপ্রেজেন্ট করবেন, নিজেকে বিকশিত করার জন্য, নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য অংশ নেবেন। পরে বিটিভি স্টুডিওতে অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। দেশকে 19 অঞ্চলে ভাগ করে বাছাই পর্ব শেষে বিজয়ীরা অংশ নেবেন মূল প্রতিযোগিতায়। 6 থেকে 10 বছর বয়সীরা ক শাখা আর 11 থেকে
15 বছর বয়সীরা খ শাখায় অংশ নিতে পারবেন। একক ও দলীয় অভিনয়, নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্গন, গল্প বলা সহ নানা বিষয়ে হবে এই জনপ্রিয় প্রতিযোগিতা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে করা মামলা বাতিল ও জামিন আবেদন শুনানি পিছিয়ে অক্টোবরে অনুষ্ঠিত হবে। সকালে বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চে খায়রুল হকের আইনজীবী সময় চান। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, আবেদনকারী সময় চাইলে তাদের সমস্যা নেই, তবে শুনানির তারিখ একটু পরে হলে ভালো হয়। আদালত শুনানির জন্য অবকাশকালীন ছুটির পর দিন ধার্য করেন। গত 7 আগস্ট খায়রুল হক জামিন ও মামলা বাতিলের আবেদন করেন। 11 আগস্ট এটি শুনানির জন্য হাইকোর্টে ওঠে। ওই দিন শুনানির সময় রাষ্ট্রপক্ষ সময় চাইলে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। গত 24 জুলাই ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলার বাইরে তার বিরুদ্ধে আরও 3টি মামলা রয়েছে। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর থেকে আটক রিকশা চালক আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার। এক বিবৃতিতে বলা হয়, পুলিশের ওই কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আজিজুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ করে অতি দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে সরকার। ডাকসু নির্বাচনে পূর্ণ প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবে ইসলামী ছাত্র আন্দোলন। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম এই ঘোষণা দেন। ইয়াসির আরাফাত ভিপি ও খায়রুল আহসান মারজানকে জিএস পদে প্রার্থী হিসেবে ঘোষণা করে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি। এদিকে আজ মনোনয়নপত্র বিতরণের 6ষ্ঠ দিনেও বেশ কয়েকজন শিক্ষার্থী ফর্ম সংগ্রহ ও জমা দিয়েছেন। কাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল সহ মনোনয়ন ফর্ম নেবেন বলে জানা গেছে। সিরাজগঞ্জের বাহিরগোলা বাজারে কাটাখালী নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ নিয়ে অনিশ্চয়তায় শহরবাসী। মেয়াদ শেষ হওয়ায় ফেরত চলে গেছে প্রকল্পের সব টাকা। নির্ধারিত সময় কাজ শেষ করতে না পারায় 46 লাখ টাকা জরিমানা দিয়ে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মঈনুদ্দিন বাসী লিমিটেড। জনগুরুত্বপূর্ণ ব্রিজটি নির্মাণ কাজ শেষ না হয় দুর্ভোগে পড়েছে 25 গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নতুন করে সহসাই বরাদ্দ পাওয়াও অনিশ্চিত। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজার এলাকায় কাটাখালী নদীর উপর এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় 2021 সালের আগস্টে। ঠিকাদারি প্রতিষ্ঠান যশোরের মঈনুদ্দিন বাসী লিমিটেড 7 কোটি 28 লাখ টাকা ব্যয়ে ব্রিজ বানানোর কাজে নামে। 2024 সালের 30 জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা থাকলেও 2022 সালে অর্ধেক কাজ করে পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। তুলে নেয় 2 কোটি 68 লাখ টাকার বিল। যথাসময়ে ঠিকাদার কাজ না করায় ফেরত চলে গেছে প্রকল্পের বাকি 4 কোটি 60 লাখ টাকা, কিন্তু অসম্পূর্ণই রয়ে গেছে ব্রিজের বাকি কাজ। সিরাজগঞ্জ শহরে শহরতল থেকে প্রবেশের যে 5টি রাস্তা আছে তার অন্যতম প্রধান রাস্তা এটি। কেউ এখান দিয়ে একটা গাড়ি, একটা রিক্সা, একটা মোটরসাইকেল, একটা সাইকেল নিয়ে পর্যন্ত যাতায়াত করতে পারে না। মানুষ একটা রুগী নিয়ে যেতে পারে না হসপিটালে। দিয়ে সড়কটা থাকে তাহলে হইলে খুবই সুবিধা হবে এবং আশেপাশের এলাকাগুলা মানে যানজট মুক্ত হবে। সরকারের কাছে আমাদের দাবি, এই ব্রিজ আমাদের দ্রুত গতিতে সম্পূর্ণ করে দিতে হবে, এটাই আমাদের একমাত্র চাওয়া। নির্মাণ কাজ বন্ধ থাকায় দুশ্চিন্তায় সিরাজগঞ্জ জেলা স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির এই নেতা। ব্রিজের নির্মাণ কাজ শেষ করতে না পারায় 46 লাখ টাকা জরিমানা দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নতুন বরাদ্দ কবে হবে তা অনিশ্চিত বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। এখন যে কাজটা আমার অবশিষ্ট আছে এটা আমরা অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় আমরা চাহিদা দিয়েছি নোটশিটের মাধ্যমে। আমরা এই কাজটা যদি আমরা অনুন্নয়ন রাজস্ব খাত থেকে টাকা পাই তাহলে আমরা ওই বাকি অংশটুকু আমরা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করে কাজটা দ্রুত সময়ের মধ্যে কাটাখালী ব্রিজের নির্মাণ কাজ শেষ করে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের, নইলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন 25 গ্রামের মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
শেষ হলো 3 দিনব্যাপী হজ ও ওমরা ফেয়ার। গত বৃহস্পতিবার মেলার প্রথম দিন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির স্টল উদ্বোধন করেন চলতি দায়িত্বে থাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফাতুল্লাহ খান। উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক, হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, সিনিয়র সহ সভাপতি শামীম সাইদি, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, ইঞ্জিনিয়ার হাবিবুল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ সহ শীর্ষ নির্বাহীরা। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, হজ ও ওমরা গমনেচ্ছুদের সহযোগিতা ও কল্যাণ কাজ করে যাচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক। আয়োজনের কো স্পন্সর ছিল ব্যাংকটি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। উদ্যোক্তা হবার স্বপ্ন নিয়ে ইউটিউব দেখে মুরগির খামার করে সফলতা পেয়েছেন ফরিদপুরের 3 বন্ধু শাহিন, বকুল ও মিরাজুল। 3 লাখ টাকায় শুরু করা খামার থেকে এখন প্রতি মাসে আয় 1 থেকে 1.5 লাখ টাকা। তাদের খামারে উৎপাদিত মুরগির বাচ্চা ও মুরগি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। 3 তরুণের এমন সাফল্য দেখে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয়রা। এবার আন্তর্জাতিক সংবাদ। নতুন আরোপিত শুল্ক নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। আগামী 25 থেকে 29 আগস্ট পর্যন্ত মার্কিন এই প্রতিনিধি দলের নয়াদিল্লি সফরের কথা ছিল। নতুন তারিখ নির্ধারণ হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 27 আগস্ট থেকে নতুন এই শুল্ক কার্যকর হওয়ার কথা। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে 6ষ্ঠ দফা বৈঠক অনুষ্ঠানের ক্ষেত্রে সবকিছুই নির্ধারিত ছিল। তবে হঠাৎ করে এই বৈঠক বাতিল হওয়ায় এখনই কোনো মন্তব্য করতে রাজি নয় ভারত সরকার। ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে হ্যারিকেন অ্যারিন। বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 160 মাইল বা 260 কিলোমিটার এবং তা আরও শক্তি সঞ্চয় করে ঝড়টি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানিয়েছেন, ঝড়টি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। হ্যারিকেন অ্যারিন বর্তমানে ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। এই সপ্তাহে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিক দিয়ে অতিক্রম করবে। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় পাকিস্তান, ভারতের কাশ্মীর ও নেপালের বিভিন্ন অংশে 400-রও বেশি মানুষ মারা গেছেন। এখনও নিখোঁজ বহু মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলায় 10টিরও বেশি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এতে গেল দুদিনে কমপক্ষে 328 জনের প্রাণ গেছে। ভূমিধসের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকার। অনেক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। এর মধ্যে সেখানে উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ভারতের কাশ্মীরে বন্যায় তীর্থস্থান 64টিতে কমপক্ষে 60 জন মারা গেছেন, নিখোঁজ 200-রও বেশি। অন্যদিকে নেপালে বন্যা ও ভূমিধসে কমপক্ষে 41 জন নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এবার খেলার খবর। টপ অ্যান্ড টি20 সিরিজের তৃতীয় ম্যাচে পার্থ স্কচার্সের কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ এ দল। মাত্র 124 রানের টার্গেটে নেমে 5 উইকেটে 126 রান তুলে 12 বল হাতে রেখেই জয় পায় স্কচার্স। 36 রানে 2 উইকেট হারালেও ছোট ছোট জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যান জোয়েল কার্টিস। 34 বলে 44 রানে অপরাজিত থাকেন তিনি। 28 বলে 31 রান করেন টিয়েগো উইলি। বাংলাদেশের বোলারদের মধ্যে নাইম ও রকিবুল হাসান 2টি করে উইকেট তুলে নিলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। এতে সিরিজের 3 ম্যাচে দ্বিতীয়বার পরাজিত হল বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ এ দল। আফিফ হোসেনের অপরাজিত 42 রানে 9 উইকেটে 123 রানের পুঁজি পায় নুরুল হাসান সোহানের দল। পার্থ স্কচার্সের বোলার ব্রাইস জ্যাকসন 3টি এবং আলবার্ট 2টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশ শিবিরে ধস নামান। একটি ঘোষণা,
এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার আলোচনা গুজব, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। এনসিপি যাই বলুক, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই। গণতন্ত্র, মৌলিক অধিকার ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বললেন তারেক রহমান। স্বৈরাচারের পুনরুত্থান প্রতিহতের আহ্বান। জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না, জামাত ইসলাম। সংস্কারের আইনি ভিত্তি না দিয়ে ভোট হলে মহাবিপর্যয়ের আশঙ্কা। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবরের মধ্যেই শেষ হবে, আশা প্রসিকিউশনের। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্প একনেকে অনুমোদন, অনশন ভেঙে ছাত্রছাত্রীদের উল্লাস। এবং দীর্ঘ ১৯ বছর পর আবারও যাত্রা শুরু হলো বিটিভির আলোচিত অনুষ্ঠান নতুন কুড়ি। শিশু কিশোরদের সাংস্কৃতিক চর্চা বাড়াতে ভূমিকা রাখবে তথ্য উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।